প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের ফতে অনুষ্ঠানও রাজকুর পর্ব। প্রিয় দর্শক, আজকে আমরা যে গ্রামটা আপনারা নিয়ে ঘুরিয়া দেখমু, গ্রামের নাম লক্ষ্মীফাশা। অনেক ঐতিহাসিক প্রাচীন একটা গ্রাম লক্ষ্মীফাশা। দক্ষিণ সুরমা থানার মুল্লারগাঁও ইউনিয়ন পরিষদের অন্তর্গত এই লক্ষ্মীপ্রাসা গ্রামটা খুব সুন্দর পরিচ্ছন্ন ছোট্ট একটা গ্রাম। যদিও একসময় এই লক্ষ্মীপ্রাসা গ্রামও প্রবাসীর সংখ্যা অনেক কম আছিল, কিন্তু করোনাকালীন সময়ের পরে বিদেশ যাওয়ার যে একটা সুযোগ সুবিধা তৈরি হয়েছে, এই সুযোগ সুবিধাটা এই লক্ষ্মীপ্রাসা গ্রামের লোকজন হলে খুব একটা কাজে লাগাইছেন, যার কারণে এখন এই লক্ষ্মীপ্রাসা গ্রামও প্রবাসীর সংখ্যা অনেক বেশি। প্রিয় দর্শক, আউকা আমরা ঘুরিয়া দেখি লক্ষ্মীপ্রাসা গ্রামের বিশেষ বিশেষ স্থাপনা এবং চালচিত্র, আর পরিচিত হই তার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে। অবশ্যই আপনারা আমার সাথে থাকবা। দর্শক শ্রোতা, আপনারা যারা আপনার পছন্দের গ্রাম কিংবা এলাকা দেখতে চান, অবশ্যই গ্রামের নাম এবং একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়া কমেন্টের মাধ্যমে আমরা সাথে যোগাযোগ করবা। ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা পৌঁছে যাইমু আপনার পছন্দের গ্রাম কিংবা পছন্দের এলাকাত, আর আমরা দেখানোর চেষ্টা করবো ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলও। এখনও যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই আমরা সাথে থাকবা। আউকা কথা না বাড়াইয়া ঘুরিয়া দেখি প্রাচীন গ্রাম লক্ষ্মীপ্রাসা। দর্শক শ্রোতা, আমরা গড়িয়া দেখলাম প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী লক্ষ্মীপ্রাসা গ্রাম। প্রিয় দর্শক, একটা গ্রাম সম্পর্কে সঠিক পরিমাণের তথ্য বা সঠিক কথাবার্তা জানতে হইলে তাৎক্ষণিক আইয়া খুব অল্প সময়ের ভিতরে এগুলা কালেকশন করা খুব অসম্ভব হইয়া দাঁড়ায়। তো আমরা যে কোনোভাবেই যোগ দ্বারস্থ হইতে হয় স্থানীয় মুরব্বী কিংবা স্থানীয় লোকজন যারা আছেন তারার দ্বারস্থ হইতে হয় এবং তারার কাছ থেকে গ্রাম সম্পর্কে সঠিক তথ্যগুলা তুলিয়া ধরতে হয় আপনাদের সামনে। প্রিয় দর্শক, আজকে আমরা লক্ষ্মীপ্রাসা গ্রামও খাস করতে আইয়া এইরকম একজন স্থানীয় বাসিন্দা, লক্ষ্মীপ্রাসা গ্রামের তরুণ সমাজসেবক এবং এই গ্রামের খুব জনপ্রিয় একজন মানুষ শাহেদ ভাই। আমরা শাহেদ ভাইয়ের সাথে পরিচিত হয়েছি। শাহেদ ভাইয়ের সাথে পরিচিত হওয়ার পরে শাহেদ ভাই আমরা যথেষ্ট সময় দিয়েছেন। আসলে লক্ষ্মীপ্রাসা গ্রামটা অনেক বড় গ্রাম, কিন্তু সেই সুবাদে লক্ষ্মীপ্রাসা গ্রামের লোকসংখ্যা একটু কম। যেভাবে বড় আকারে গ্রাম, মানুষের মনও কিন্তু সেই আকারে বড়।
শাহেদ ভাই অনেক বড় মনের মানুষ, আমরা যথেষ্ট সময় দেরা আমরার সাথে তার আচরণ এবং ভালোবাসা দিয়ে আমরা আপন করিয়ে নিছেন। আমরা শাহেদ ভাইয়ের সাথে পরিচিত হই এবং এই গ্রাম সম্পর্কে দুই একটা তথ্য শাহেদ ভাইয়ের কাছ থেকে আপনারা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ফুল পরিচয়টা একটু তুলিয়ে ধরুন। আমার নাম মোহাম্মদ আওলাদ হোসেন শাহেদ। আমার বাড়ি পার্শ্ববর্তী একই গ্রামে, আমরা সোনোপাড়া, লক্ষ্মী ভাষা আমার বাড়ি সোনোপাড়া, এই পাশাপাশি আমার বাড়ি। আর আমি আগে বিদেশ ছিলাম, বিদেশ থেকে আসার পর আমি নিজের একটা ব্যবসা শুরু করছি, পিজা অ্যান্ড কোং মদিনা মার্কেটে। আর বিদেশ থাকা অবস্থায় আমি মানে বিদেশিদের যে কষ্ট সেইটা বুঝতে পারছি। কারণ আমরা দেশ থেকে তো টাকা আসে, দেশ থেকে বোঝা যায় না বিদেশিরা কত কষ্ট করে। আমি আসলাম বিদেশ, তখন বিদেশিরা দেশের লাগে খুব মায়া থাকে, টান থাকে। বিদেশিরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন এখন তো সুযোগ আছে, দেখা যায়। তো এরা আপনারা যে প্রোগ্রাম কররা, এটার লাগে আমি ধন্যবাদ জানাই আর আপনারা যে বিদেশি, আমিও আসলাম বিদেশ থাকি, নিজের এলাকা দেখলে একটা ভালো লাগে, নিজের এলাকার ঐতিহ্য মানুষরে দেখলে একটা ভালো লাগে। তো এই হিসাবে আপনারা যে প্রোগ্রাম কররা বিদেশ থেকে যারা রিকোয়েস্ট করছেন তারাও ধন্যবাদ জানাই। আর তারা আমরা এলাকা দেখতে চাইছেন, এলাকা তো আর তারা জানা আছে, এলাকার তুলনায় আমরা শহরতলি, শহরের খুব নিকটে আমাদের ইউনিয়ন মোল্লাগাঁও ইউনিয়ন, 1 মোল্লাগাঁও ইউনিয়ন। আমরা ইউনিয়ন থেকে কিছু এলাকা সিটি কর্পোরেশনও ঢুকে গেছে, আমরা এলাকা টুডে টুমোরো ঢোকার পর্যায়ে আছে। তো এই হিসাবে আমরা উন্নয়নমূলক কাঠামো কম আমরা এলাকাত। যেমন লক্ষ্মীবাসা গ্রাম, এটা ঐতিহ্যবাহী গ্রাম, এখানে পূর্বে হিন্দু সমাজ বেশি আছিল। তারা এই গ্রামও আমরা শুনছি হাট বাজারও আছিল, এই গ্রামও হিন্দু জমিদারও আছিল, উকিল হল আসলা। কিন্তু এখন তারা বিভিন্ন কারণে এই এলাকাত নাই, বাড়িঘর বেচিয়া গেছেন কি বিভিন্ন সময়। এখন কিছু হিন্দু সমাজ আছেন 15-20 রইবা, তারা আমরা হিন্দু মুসলিম সব সময় ভাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আছি, আপনার মাঝে কোনো সমস্যা নাই। আমরা ছোট বেলা থেকে দেখি আর যে ওখানে যে খালাসান জিউর একটা তলা আছে, এইখানে হিন্দু তারা রথ করেন ওই দিকে, এখানে কোনো পুলিশ প্রশাসন আওয়া লাগে না। আমরা এলাকার মানুষ, তারা আপনারা দাওয়াত করেন বিভিন্ন প্রোগ্রামে, এই প্রোগ্রামও আমরা এলাকার মানুষে এখানেও তারা আমরা মানে এক হইয়া তারা ইটারে উদযাপন করি আমরা। আচ্ছা শাহেদ ভাই, আমরা যথেষ্ট কিছুই জানতাম পারলাম আপনার কাছ থেকে। আর একটা প্রশ্ন হইল যে এই লক্ষ্মীপাশা গ্রামের মোট জনসংখ্যা কত? ভোটার সংখ্যা 550-এর কাছাকাছি, আর জনসংখ্যা হয়তো 600-র উপরে হবে। ভোটার সংখ্যা 548 না কত, সঠিকটা ভোটার সংখ্যা 500-র উপরে, 500-র উপরে। তাই এই গ্রামটা যতটুকু জানি আমি যে অনেকটা বড় একটা গ্রাম, তো এত কম সংখ্যক জনসংখ্যা থাকার কারণটা কি? এই গ্রাম আসলে আমি আগে তো কইলাম কিছু পূর্বে হিন্দু সমাজ আসলা, তারা গেছেন কি তারার বিটা বাড়ি কেউ আসছেন, কেউ বিক্রি করিয়া গেছেন কি। এখানে বারাখান থেকে মানুষ আইসেন, সোনোপাড়ার মানুষ আছেন, শুক্লামপুর আছেন, তাজপুর আছেন, হাজরাই আছেন, এই সে বারা মানুষ আস্তে আস্তে বাড়া, অত মানুষ নাই এলাকাত। এমনি লক্ষ্মীপাশা গ্রাম কয়টা ফাড়ায় বিভক্ত? এমনি কোনো ফাড়া নাই, 4-5টা রাস্তা আছে, এমনি আলাদা কোনো ফাড়ায় বিভক্ত নাই। একই ফাড়ায় একটা গ্রাম নাকি? একই ফাড়াই। এই লক্ষ্মীপাশা গ্রামটা কয় নাম্বার ওয়ার্ডও পড়ছে? এটা 1 নম্বর লগা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে পড়ছে। 8 নাম্বার ওয়ার্ডে কিতা খালি লক্ষ্মীপাশা গ্রাম নি, না অন্য গ্রামও আছে? এখানে 4টা গ্রাম আছে, লক্ষ্মীবাসা, সোনোপাড়া, শুক্লামপুর, তাজপুর। লক্ষ্মীপাশা, সোনোপাড়া, শুক্লামপুর, তাজপুর, 4টা গ্রাম এক ওয়ার্ডের ভিতরে। আচ্ছা, এই লক্ষ্মীপাশা গ্রামের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান বলতে কিতা আছে? একটা আছে যা শুধু প্রাথমিক বিদ্যালয়, আর একটা কমিউনিটি ক্লিনিক আছে, আর তো মসজিদ আছে একটা, জামে মসজিদ, পাঞ্জেগানা মসজিদ, 2টা আছে। এইগুলো মাদ্রাসা? মাদ্রাসা নাই, মানে লক্ষ্মীপাশার ভৌগোলিক সীমার ভিতরে নাই। তো আপনারা উচ্চতর শিক্ষার লাগি, যেমন হাই স্কুল কিংবা কলেজ, তো এই শিক্ষাগুলোর লাগি আপনারা কোন এলাকাটা, সদর সিলেট ব্যবহার করডা না দক্ষিণ সুরমা, কোন জায়গাটারে বাঁচিয়ে নেরা? আমরা আসলে উচ্চতর শিক্ষার লাগে ওইদিকে আছে কামাল বাজার, রাগিব রাবিয়া ডিগ্রি কলেজ, লিডিং ইউনিভার্সিটি,
ওইদিকে কিছু ছাত্র যায় এবং হাই স্কুল আছে, হাজী রাশিদ আলী হাই স্কুল, ওইদিকে জালালাবাদ দ্বিপাক্ষিক হাই স্কুল, মোহন স্কুল আছে। আমাদের এই এলাকা থেকে 2.5 কিলোমিটার পূর্ব দিকে কামালবাজার, 2.5 দিকের পশ্চিম দিকে। তো আমাদের এই এলাকার ছাত্রছাত্রীদের যাতায়াতের বা যাওয়া স্কুলে যাওয়া হওয়ার জন্য কষ্ট হয়। আমাদের এই এলাকায় যদি প্রবাসীরাও আছেন এবং যদি প্রশাসনে আপনাদের এইগুলোতে দেখবে, যদি সুযোগ থাকে, আমাদের এই এলাকায় যদি একটা হাই স্কুল হয়, আমাদের এই এলাকার বাচ্চাদের জন্য ভালো হবে। আচ্ছা, থ্যাংক ইউ শাহেদ ভাই। এ ব্যাপারে আমিও একমত আপনার সাথে, যাতে উপর মহলের দৃষ্টি আপনার এলাকা বাই পড়তো, যাতে একটা হাই স্কুলের ব্যবস্থা হয় আর কি। আপনার এই অঞ্চল মানে লক্ষ্মীপাশা গ্রামের প্রবাসীর সংখ্যা কত হইতে পারে? প্রবাসী 20% হইব। ধরেন 500-র মধ্যে 100 জন হবে বা 80 জন হবে, এরকম পার্সেন্ট। প্রবাসীদের দ্বারা আপনার লক্ষ্মীপাশা গ্রাম কিংবা আপনারা যে পার্শ্ববর্তী এক ওয়ার্ডের ভিতরে যেহেতু 60টা গ্রাম, তো 60টা গ্রামর যেহেতু একই ওয়ার্ড, তো সব কিছু মিলিয়ে যে প্রবাসী হল আছেন তার দ্বারা কিতা আপনারা গ্রামের কোনো উন্নয়ন অবকাঠামো কিংবা কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা সাধিত নেই, যা প্রবাসীরা একজোটে ঐক্যবদ্ধ ইয়া কাজ করা? আমরা প্রবাসী যারা আছেন তারা বিভিন্নভাবে, কেউ ব্যক্তিগতভাবে, কেউ 2-4 জন মিলিয়া সাহায্য সহযোগিতা করা, এলাকাত ঘর বাড়ি বানিয়ে দিরা। যেমন আমার ভাই আছেন মোহাম্মদ জুনেদ হোসেন, উনি ইংল্যান্ড থাকেন, উনি আমাদের ওইদিকে 2 জনকে পাকা ঘরে ঘর দিছেন। এরকমভাবে আরও ওইদিকে আছেন লক্ষ্মীবাসায় বিভিন্ন মানুষজন, তারা ব্যক্তিগত উদ্যোগে মানুষকে ঘর দুয়ার করে দেন, স্কুলে ছাত্রদেরকে ভর্তি হওয়ার বা কারো যদি বিয়া শাদী লাগে সাহায্য করেন। তো আমরা এই যে সংগঠন, কোনো সংগঠন নাই, আমরা চিন্তা করতেছি আমরা এই 4 গাঁও মিলিয়ে একটা প্রবাসী কল্যাণ ট্রাস্ট করব। কেউ যদি অসুস্থ হয়, কেউ বিয়া দিতে পারতেছে না, স্কুলে ভর্তি এসে করার জন্য আমরা গত কয়েকদিন আগে এটা নিয়ে আলোচনা করছি। আমরা একটা প্ল্যান আছে এইটা করার জন্য প্রবাসীদের নিয়ে। কারণ প্রবাসীরা ব্যক্তিগত করতেছেন, কিন্তু এটা সামাজিকভাবে জানি হইতেছে না। যদি একটা প্রবাসী কল্যাণ ট্রাস্ট থাকে, এলাকার দায়িত্বশীল লোকদের দিয়ে করান, তাহলে মানুষজন জানলো, এলাকারও একজন মানুষের উন্নতি সাধন হইল। আচ্ছা শাহেদ ভাই, আরেকটা প্রশ্ন হইল যে আমরা এই লক্ষ্মীপাশা গ্রামের যে জনসাধারণ যারা যারা শ্রেণী পেশা বলতে কি কি পেশার সাথে বেশি জড়িত? এ, কিছু মানুষ প্রবাসে আছেন, কিছু মানুষ চাকরি করতেছে, কিছু মানুষজন কৃষিকাজ করে। কৃষি তো আমাদের গ্রাম বাংলার প্রত্যেকটা পল্লীতেই কোনো না কোনোভাবে কৃষির সাথে সম্পৃক্ত গ্রামগুলা। তো কৃষি বলতে মানে কি কি বিষয়ের উপরে এই গ্রামটা, যেমন ধান, কি কি ধানের উপরে কৃষির উপরে যে ইয়েটা আর কি, অনেকে আছে সবজি ক্ষেত করে, বিভিন্ন মৌসুমি সবজিগুলা ইয়ে করে, চাষ করে বা উৎপাদন করে। তো আপনারা এই গ্রামও কোন জিনিসটা বেশি হয়? এখন আসলে আগে কৃষি নির্ভর ছিল, এখন আসলে স্পেসিফিকলি কোনো তেমন কৃষি বাঁশ খেতে হইতেছে না। মানুষজন বিদেশ চলে যেতেছে, এরপর বাঁশ খেতে করলে এখন একজন কৃষকের দিনমজুরের রোজ হলো 500-600 টাকা। একজন দিনমজুর একদিনে তো আর সব কাজ করা সম্ভব না। তো একজন যদি একটা কোনো কৃষি কাজ করতে হয়, যেমন একটা ধরেন একটা যে কি বলে মিষ্টি কুমড়া বা লাউ এরকম ক্ষেত করতে হইলে এক ইয়ার জায়গায় 15-20 হাজার টাকা খরচ হয়ে যায়। তখন এই টাকা খরচ করে কৃষকরা এই টাকা পায় না। এর জন্য মানুষ কৃষির দিক দিয়ে একটু নিরুৎসাহিত হয়ে গেছে। ধানের ক্ষেত্রে কি কি ধান আপনার এলাকাতে ইয়ে আমাদের হয়? এই এলাকায় যে ইরি ধান হয়, আমন হয়, আউশ হয়, দুফসলা ক্ষেত হয়। ইদানিং ক্ষেত হইতেছে না, এই যে বন্যার কারণে আর কিছু জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। আমাদের ওইদিকে পাশিয়া নদী, এই দিকের পানি জাইলের খাল হয়, ওই যে কি বলে বেটোয়ার মুখের দিকে পানিটা নিষ্কাশন হয়, কিন্তু ওইদিকে নিষ্কাশনের কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণে পানি জমে যায়, কৃষিক্ষেত হয় না আগের মতো। সব কিছু মিলাইয়া আপনার গ্রামে আপনার চৌকো, আপনি আপনার গ্রামের প্রতি মানে স্বয়ংসম্পূর্ণ একটা গ্রাম হইতিলে যা যা দরকার, আপনি কি মনে করেন যে আপনার এই গ্রামটা স্বয়ংসম্পূর্ণ একটা গ্রাম?
একটা গ্রাম একটা এলাকা স্বয়ংসম্পূর্ণ হইতে হইলে শিক্ষার দরকার। প্রথমে শিক্ষার দরকার। শিক্ষার উপর আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা খুবই গুরুত্ব দিয়েছেন এবং স্মার্ট বাংলাদেশ করতে চাইতেছেন উনি। এটা করতে হলে প্রথমে শিক্ষার দরকার। মানুষকে শিক্ষিত হতে হবে, মানুষ সচেতন হতে হবে এবং এলাকার মানুষজন যারা বিদেশ আছেন, যারা চাকরি জব করতেছেন, তাদেরকেও এগিয়ে আসতে হবে এলাকার উন্নয়নের জন্য। আমি মনে করি সরকারের সাথে যদি সচেতন মহল এক হয়ে কাজ করে তাইলে উন্নতি হতে কোনো বাধা বিপত্তি থাকবে না। ধন্যবাদ শাহেদ ভাই, আপনার মূল্যবান সময় আমরা দেওয়ার লাগি আর সঠিক কিছু তথ্য এই লক্ষ্মীপাশা গ্রামর আমরা জানলাম আপনার কাছ থেকে, দর্শক হলেও জানানোর চেষ্টা করলাম। আমরা দর্শক হলের উদ্দেশ্যে কিংবা আপনার এলাকার প্রবাসী হলের উদ্দেশ্যে দুইটা কথা হোক। আসসালামু আলাইকুম। আমি আমার এলাকার প্রবাসী যারা আছেন আপনারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর আপনারা চ্যানেলে রিকোয়েস্ট করছেন এই এলাকা দেখার লাগি। আপনারা বিদেশ কষ্ট কররা, বিদেশ থেকে রেমিটেন্স পাঠাইয়া আমরা দেশরে আগুয়ানির পথে সহযোগিতা কররা। আপনারা অনুরোধ জানাইমো আপনারা দেশও কিছু ইনভেস্ট করুকা এবং আপনারা যেটা দান খয়রাত করেন সকলে মিলিয়া এলাকার এক হইয়া করুকা, তখন এলাকার উন্নয়নের দিকে আগুয়াইব। ধন্যবাদ সবাইরে। ওকে শাহেদ ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা স্থানীয় বাসিন্দা এবং খুব জনপ্রিয় একজন মানুষ এই লক্ষ্মীপাশা গ্রামের তরুণ সমাজসেবক জনাব শাহেদ আহমদ ভাইয়ের সাথে এতক্ষণ আলোচনা করলাম। আমরা শাহেদ ভাইয়ের কাছ থেকে লক্ষ্মীপাশা গ্রাম সম্পর্কে মোটামুটি ভালো কিছু তথ্য আপনারা জানার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, সাথে থাকুন, এখনও অনেক স্থাপনা দেখার বাকি। দর্শক শ্রোতা, আমরা আসলে আপনারা দেখানোর চেষ্টা করলাম লক্ষ্মীবাসা গ্রামের বিভিন্ন স্থাপনা চালচিত্র। এই গ্রামটা খুবই সুন্দর, পরিপাটি সাজানো গুছানো একটা গ্রাম। গ্রামটা ভৌগোলিক সীমারেখার দিক দিয়া যদি একটু বড় গ্রাম বা জনসংখ্যার দিক দিয়া খুব কম জনসংখ্যা। আর গ্রামটার বিশেষ ঐতিহ্য হইল যে এই গ্রামের প্রবাসী অধ্যুষিত গ্রাম, প্রচুর প্রবাসী এখন এই গ্রামে বসবাস করা। শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমরা এই একটা প্রাইমারি স্কুলেরই অবস্থান পাইছি লক্ষ্মীবাসা ভৌগোলিক সীমারেখার ভিতরে। তো প্রিয় দর্শক, আজকে আমরা এই প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে আইলাম এবং আমরা প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা মহোদয়া দিদির সাথে আলোচনা করব, পরিচিত হইব এবং এই প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু তথ্য জানার চেষ্টা করবো, আপনারাও জানার চেষ্টা করব। প্রবাস বইয়া যারা আমরা এই অনুষ্ঠানটা দেখা, বিশেষ করে এই গ্রামের লক্ষ্মীপাশা বা লক্ষ্মীবাসা গ্রামের যে প্রবাসী ভাই বোন হল আছেন, আপনারা একটু সুনজর দিবা যে আপনারা এই গ্রামের এই স্কুলটা এবং এই স্কুলে আসলে অনেক আমার কাছে মনে হয় যে স্কুল একটা প্রাইমারি স্কুল বা একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে যতটুকু স্বয়ংসম্পূর্ণ হওয়া দরকার, আমার কাছে মনে হয় যে এই স্কুল ততটুকু নাই। তবে যদি সরকারের উপর মহলের দৃষ্টির পাশাপাশি যদি এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কিংবা প্রবাসী ব্যক্তিবর্গ যারা আছেন, আপনারা যদি একটু সুনজর সুদৃষ্টি স্কুলের প্রতি দেয়, তাইলে আমার মনে হয় এই স্কুলটা একটা স্বয়ংক্রিয় এবং একটা স্বয়ংসম্পূর্ণ একটা প্রতিষ্ঠান হিসাবে পরিণত হইতে পারে। আমরা পরিচিত হই হেডমিস্ট্রেসের সাথে আলোচনা করি। আদাব ম্যাডাম। ম্যাডাম, প্রথমে আপনার পরিচয়টা দেখা, আপনার আমার পরিচয় হইল, আমার নাম নিবেদিতা দে। আমি বর্তমানে
লক্ষ্মীভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে আমি আছি এবং আমি 2004-এ আমি স্কুলে আইয়া যোগদান করি। প্রধান শিক্ষক হিসাবে আপনি 2004-এ যোগদান করার পর থেকে আজকে তো এখন চলে 2024, অনেকগুলা বছর আপনি ম্যাডাম এই স্কুলে কাটাইছে। তো আগের যে প্রাইমারি স্কুল আর এখনকার স্কুলের মাঝে পার্থক্যটা কি? পার্থক্য হইল আগে মানে অনেক কেজি স্কুলও ছাত্ররা এই গ্রামের মানে জনগণে তারা প্রায়ই কেজি স্কুলও তারা দিত। আমি আইয়া পাইছি ছাত্র সংখ্যা কম এবং স্কুল এক বিল্ডিংয়ের একটা স্কুল আছিল, টিন শেড ঘর আছিল। আমি আসার পরে যারা ওই কেজি স্কুলে তারা কিন্ডারগার্টেন স্কুলের বাচ্চা তারা বেন বইরা বইরা তারা নিত। এগুলা আমি জনগণ ডাকিয়া কমিটি ডাকিয়া বাসায় বাসায় গিয়া আমি তারা এইটা বন্ধ করছি। এখন আমার স্কুলও বর্তমানে 300 এবং এই বছর একটু কম 300 থাকে, 320 থাকে এই পর্যন্ত আমার স্কুলে 350 পর্যন্ত থাকে আমি ছাত্রছাত্রীর সংখ্যা। ছাত্রছাত্রীর সংখ্যা 350। আর একটা প্রশ্ন হইল ম্যাডাম যে আপনারা যে লক্ষ্মীবাসা যে এলাকাটা যে গ্রামটা শুধু কি এই লক্ষ্মীবাসা গ্রামেরই ছাত্ররা নাকি অন্যান্য অঞ্চলটা কি আইয়া ভর্তি রাখা? আমি আমার স্কুলে রইল এই 4টা গ্রাম নিয়ে একটা বিদ্যালয়। আচ্ছা আচ্ছা। 4টা গ্রামের মধ্যে আমার 2টা গ্রাম আমার স্কুলে আছে। 2টা গ্রাম এর পাশাপাশি পড়ে গেছে এই স্কুল, প্রাইমারি স্কুলে পড়ে গেছে। তারা একটু আমার স্কুলে আসতেও একটু দূরত্ব হয়, তারা এই জায়গায় তারা গেলে তারা সুবিধাও হয়। এর জন্য আমার এই 2 গ্রাম থেকে বাচ্চা আয় না এবং অন্য বিদ্যালয় অন্য গ্রাম থেকে যেন এটারে কয় আপনার এটা বহির্ভূত শিক্ষার্থী 10-15 জন বাইরে থেকে আসে আর আমার 2 গ্রাম থেকে আমার বাচ্চা। আপনার স্কুলে শিক্ষার মান ব্যবস্থা কেমন? আমি তো এখন প্রধান শিক্ষক, এখন আমি কইতে গেলে অনেক কিছুই কইতাম পারি। আমি যখন ইয়া দেখছি যে তারা কেজি স্কুলও নেই গিয়ে শিক্ষারও তেমন আসিল না। আমি আসার পরে আমি 2004 আওয়ার পর থেকে আমার ছাত্র সংখ্যাও বাড়ছে এবং আমার টিচারও আমি ইয়া পেয়েছিলাম 60 জন, আমারে লইয়া 60 জন। এখন আমার টিচার আমারে লইয়া 7 জন এবং আমার ছাত্র সংখ্যা 350 জন। এখন আপনি বুঝুন অন্য গ্রাম থেকে অন্য বিদ্যালয় থেকে আইয়া তারা আমার স্কুলে লেখাপড়া করে এবং প্রতি বছর সমাপনী পরীক্ষা যখন আসি প্রতি বছর আমার 2-3টা আমার বৃত্তি অবশ্যই সরকারি বৃত্তি আইতো এবং সরকারিভাবে 2022-ও সরকারিভাবে বৃত্তি হয়েছিল, তখনও আমার স্কুলও 2টা আইছে সরকারি বৃত্তি। তার মানে প্রতিটা বছরই আমার বৃত্তি আসতেছে, মোটামুটি একটা ভালো অবস্থা। এবং হাই স্কুলে যখন আমার বাচ্চা যখন হাই স্কুলে যায় আমার ধরুন প্রত্যেক বছর ওই কমসে কম 40-45 জন ছাত্র 55 জন পর্যন্ত গেছে হাই স্কুলে। এটা হইল রাশেদ আলী স্কুলও হাই স্কুলও যায় বা স্কুলও যায়, জালালাবাদ স্কুলও যায়। প্রতিটা স্কুলই আমার বাচ্চাইন 10 পর্যন্ত আমার স্কুলের বাচ্চাইন 1 থেকে 20 পর্যন্ত তারা থাকে রুল নাম্বার, বুঝছেন? এর লেগে আমি তারার হাই স্কুলের প্রধান শিক্ষককে আমার গিফট পর্যন্ত করছে। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ। আর আরেকটা প্রশ্ন হইল যে আপনার প্রাইমারি স্কুলটা আপনি কি তা মনে করেন যে একটা স্বয়ংসম্পূর্ণ বা আর কি কি মানে বিষয়ে কমপ্লিট হয়ে গেলে আপনি মনে করতে পারেন যে আপনার স্কুলটা স্বয়ংসম্পূর্ণ? আমি আমার 4-5টা গ্রামের মধ্যে আমার একটা স্কুল এবং এইখানে আর কোনো প্রতিষ্ঠান নাই। আমার সবচেয়ে হইল আমার এদিকে রাস্তার দ্বারা আমার স্কুলটা আমার কইয়া আমি জনগণরে কইয়া একটা গেট দেওয়াইছি যাতে বাচ্চা বাইরে তো না পারে, টিফিন পিরিয়ডও তারা দৌড় মারি দেয়। তখন একটা গাড়ি আইলো তখন গিয়া পড়ে যাব, ইলাখান ঘটনা হইছেও। তখন আমি কইয়া একটা গেট দেওয়াইছি, একজন মানে প্রবাসীর কাছ থেকে লইয়া আমি গেট দিছি। আর হইল আমার বাউন্ডারি নাই, আমার সীমানা প্রাচীর নাই, আমার এটা হইল জরুরি। এবং বাচ্চাদের খেলার কোনো সরঞ্জাম নাই। এবং আমার ওই যে গত 21শে ফেব্রুয়ারি গেল আমি বাচ্চাদের লইয়া শহীদ মিনারে মানে একটা এটা হইলো আসল জিনিস, যেন কত আনন্দ লাগে বাচ্চাদের লইয়া। এমনি তারারে লইয়া সময় কাটাই, কিন্তু শহীদ মিনার থাকলে আরও আনন্দ করতাম পারতাম আমি তারারে লইয়া। আমার ওইটাই আমার তারা
চাওয়া আপনার কাছে যেন আমারে একটা বাউন্ডারি দেওয়া এবং বাচ্চাদের খেলার সরঞ্জাম দেওয়া এবং আমার এই শহীদ মিনার দেওয়া। আর আমার স্কুলের ছাত্র যেহেতু 350 জন, আমার একজন শিক্ষক অবশ্যই লাগে আমার। তো আপনার দাবি হইল যে একটা সীমানা প্রাচীর, একটা শহীদ মিনার এবং বাচ্চাদের বিনোদনের লাগে, খেলাধুলার লাগে কিছু সরঞ্জাম আর একজন শিক্ষক। আমিও কর্মবলের দৃষ্টি আকর্ষণ করবো আপনার দাবির সাথে, আমিও একমত। আচ্ছা ম্যাডাম, সর্বোপরি একটা প্রশ্ন আমার মাথার মাঝে ঘুর পাক্কার। আমরা গ্রামে যখন আইয়া ঢুকি, গ্রামের প্রবেশদ্বারও লেখা পাইছি যে লক্ষ্মী পাশা। এখন আপনার স্কুলের সাইনবোর্ডও আইয়া লেখা পাইছি লক্ষ্মী বাসা। এই যে পাশা আর বাসা, এই আপনি একজন প্রধান শিক্ষক হিসাবে এই জিনিসটারে একটু যদি বিশ্লেষণ করতে, যে কিতার লাগি এই নামর। যখন আমি এই বিদ্যালয়ে আসি 2004, তখন আমি সাইনবোর্ড আমি একটা পাইছি লক্ষ্মী বাসা বলিয়া। তখন আমি উপজেলাত গিয়া, আমার তখন প্রিয় স্যার আসলা বাইজিৎ স্যার, তখন বাইজিৎ স্যারে কইছি স্যার গ্রামবাসী কয় তার গ্রামের নাম লক্ষ্মী পাশা আর স্কুলের নাম লক্ষ্মী বাসা, এটা ভুল বলে। তখন স্যার ওইটা কইছেন না, এটা তো আমরা উপর থেকে অর্ডার আইছে, যেহেতু এটা বাসা হিসাবে আমরা স্কুলের এটা, আর গ্রামের নাম পাশা, গ্রামের নাম পাশা, আর স্কুলের নাম দেওয়া হয়েছে বাসা, লক্ষ্মী বাসা। বাসা যাই হোক, এই লক্ষ্মী ভাষা বাসার একটা সমস্যা, এটা এলাকাবাসীর একটা পার্থক্য। আপনার কাছ থেকে যদি আমি ক্লিয়ার না করি, তাইলে তথ্যগুলা যে মানুষের কাছে যাইব, এটা সঠিক যাওয়াটা আমি দরকার মনে করি। এটাকে আপনার চেষ্টা মাথায় গেলাম। যাই হোক ম্যাডাম, ধন্যবাদ আপনারে, আপনার মূল্যবান সময় আমরা বিষয় এবং আপনার স্কুলের তথ্যগুলো আপনি তুলিয়া ধরছেন আমরা দর্শক আপনার। প্রিয় দর্শক, আমরা এই লক্ষ্মী বাসা গ্রামের প্রাইমারি স্কুলের যে বিষয় আশয়গুলা প্রধান শিক্ষিকা মহোদয়ের সাথে আলোচনা করলাম, আপনারা জানতে পারছেন। তো আমার একটা বিশেষ অনুরোধ থাকবো, বিশেষ করে আমরা উপজেলা মহল কিংবা সরকারের উচ্চ পর্যায়ের প্রশাসনিক মহলের কাছে, যে আপনারা সুনজরটা এই স্কুলের দিকে দেওয়া উচিত। কারণ এই স্কুলটা সামান্য কিছু অনুদানের কারণে হয়তো এই স্কুলটা একসময় একটা স্বয়ংসম্পূর্ণ একটা নামী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। আমরা দেখি লক্ষ্মী বাসা গ্রামের বিভিন্ন চালচিত্র। দর্শক শ্রোতা, আমরা সারাদিন আপনারা নিয়ে আসলাম লক্ষ্মীপাশা গ্রামও। লক্ষ্মীপাশা গ্রামর নাম নিয়ে বিভিন্ন মত প্রকাশ করছেন স্থানীয় হলে। তার মাঝে আপনারা বিভিন্ন নেম প্লেট দেখরা যে কোনো কোনো জায়গাত লেখা আছে লক্ষ্মীপাশা, আবার কোনো কোনো জায়গাত লেখা আছে লক্ষ্মী বাসা। স্থানীয় সূত্রে জানতাম পারছি যে এটা লক্ষ্মীপাশা একটা মৌজার নাম। কেউ কেউ লক্ষ্মীপাশা মৌজার নামে নামকরণ করছেন বাড়ির লক্ষ্মীপাশা, আবার কেউ কেউ
স্থানীয়ভাবে এখন লক্ষ্মী ভাষা কইয়া এটা উচ্চারিত ওর। তো আমরা এর দ্বিমত পাইছি, কিন্তু মৌজার নাম অনুসারে লক্ষ্মীপাশা নামটাই সবে কইতে করা সঠিক। যাই হোক প্রিয় দর্শক, লক্ষ্মীপাশা গ্রামটা আসলে খুব বড়ই একটা গ্রাম, একবারে ছোটো নয়, কিন্তু এই গ্রামের গণবসতি না থাকায় বাড়িঘর খুবই অল্প, খুব ফাঁকা ফাঁকা বাড়িঘর। আর এই গ্রামটা মূলত একটা মেইন রোডর সাইটে এই গ্রামের অবস্থান, যার কারণে এই গ্রামের নাগরিক সুযোগ সুবিধার মান কিন্তু অনেক বেশি। লক্ষ্মীপাশা গ্রামও আইতে হইলে আপনি সিলেট এবং ঢাকা মহাসড়ক হইয়া ক্রসিং থাকি যে বাইপাসটা আইছে, বাইপাস থাকি কামালবাজার রোডে পড়লে, কামালবাজার রোডে যাওয়ার পথে ঠিক রোডের পাশেই অবস্থান এই লক্ষ্মীপাশা গ্রামের। সেই সুবাদে নাগরিক জীবনের মান সুবিধা অনেক বেশি। প্রিয় দর্শক, কেমন লাগলো এই লক্ষ্মীপাশা গ্রাম? আশা করি এই অনুষ্ঠানটা আপনার আর ভালো লাগবো। যদি এই অনুষ্ঠানটা আপনার আর ভালো লাগি থাকে, ওটু হইব আমরা সার্থকতা। দর্শক শ্রোতা, আপনার আর ভালোবাসা সাপোর্ট নিয়েই আমরার পথ চলা। আজকে আমরা এই পর্যন্তই। সারাদিন লক্ষ্মীপাশা গ্রাম নিয়ে আপনার সাথে আসলাম। সময় প্রায় শেষ পর্যায়ে বিদায় নেওয়ার পালা। দর্শক শ্রোতা, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই আমরা সাথে থাকবা। প্রিয় দর্শক, আগামী কোনো গ্রামের পথে অনুষ্ঠানে নতুন গ্রাম নিয়ে আবারও আপনারা সামনে হাজির হইমু আমি শওকত। তত সময় আপনারা সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।